সালটা 1906। দেশে তখন ব্রিটিশ রাজের শাসন। সে এক কঠিন সময়। তার মধ্যে স্থাপিত হলো আলিপুর সেন্ট্রাল জেল। ব্রিটিশ রাজ্যের শাসন ও অত্যাচারের বিরুদ্ধে যে যখন গর্জে উঠেছেন, বারবার এই আলিপুর জেলের কালকুঠুরিতেই ঠাঁই হয়েছিল তাদের। স্বাধীনতার ৭৫ বছর পর সেই ঐতিহাসিক জেল বা সংশোধনাগার রূপান্তরিত হলো মিউজিয়ামে। 1908 সালে এই জেলে প্রথম ফাঁসি হয় কানাইলাল দত্ত এবং 2004 সালে শেষ ফাঁসিটা হয় ধনঞ্জয় চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হয় একটি জাদুঘর। তো একবার ঘুরে না দেখলে অনেক কিছুই অজানা থেকে যাবে এই জাদুঘরের বা আলিপুর মিউজিয়ামের। তাহলে চলুন জেনে নিই আজকের পর্বে আলিপুর সেন্ট্রাল জেলের কিছু ইতিহাস ও না জানা কিছু তথ্য। এখানে আসবেন কি করে? আপনারা যে কোনো জায়গার মেট্রোতে উঠে সোজা যতীন দাস পার্কে এসে নেমে হাজরা মোড় থেকে একদম ডান দিক বরাবর যদি 10 মিনিট হেঁটে যান তাহলে এই সেন্ট্রাল জেলের কাছে পৌঁছে যাবেন। নয়তো আপনি অটো করে 10 টাকা ভাড়া দিয়ে চলে আসুন মিনিট 5 সময় নিয়ে। অথবা কেউ যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চান তো শিয়ালদা স্টেশন থেকে বেরিয়েই অনেক বাস পাওয়া যায় এই আলিপুর জেলের কাছে আসার জন্য। আপনারা এখানে পার্সোনাল গাড়ি নিয়ে আসলে তার পার্কিংয়েরও সুবিধা পেয়ে যাবেন। 2 হুইলার্সের জন্য 10 টাকা, 4 হুইলার্সের জন্য 20 টাকা, অ্যান্ড বা বড় গাড়ি করে আসেন তার জন্য আপনাকে 40 টাকা কিন্তু দিতে হবে। আমরা চলে এসেছি আলিপুর মিউজিয়ামে, যেটি কিনা আগে ছিল আলিপুর জেল, এখন হয়েছে আলিপুর মিউজিয়াম। তো ভেতরে গিয়ে এখন দেখা যাক। প্রথমে আমরা টিকিট কেটে নেবো এখান থেকে। এখানে টিকিট মূল্য আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে এন্ট্রি ফি 30 টাকা, অ্যান্ড লাইট অ্যান্ড সাউন্ড শো হচ্ছে এখানে 100 টাকা করে। এখানে এন্ট্রি ফি 30 টাকা মিউজিয়ামে, আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডের জন্য আপনাকে আলাদা করে 100 টাকা পেমেন্ট করতে হবে। এটা হচ্ছে মূল এন্ট্রান্স, এখান দিয়ে ফার্স্টে ঢুকতে হবে। এটা হচ্ছে মূল এন্ট্রান্স। এখান থেকে ঢুকে আপনারা ফার্স্ট যে বাহাতে যে বিল্ডিংটা পড়বে, যে ঘরটা, এখানে আপনাদের টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে আপনারা এখান দিয়ে ঢুকতে পারবেন। তো ফাইনালি টিকিট কাটা হয়ে গেছে, দুজনে 60 টাকা 30 টাকা করে। এখন ভেতরে যাওয়ার পর ভেতরে গিয়ে দেখি কি কি আছে। আপনারা স্ট্রেট এই দিক থেকে চলে আসবেন। এই দিক দিয়ে এসে এখানে আপনাদের গাইডলাইন দেওয়া আছে যে আপনারা কোন ডিরেকশানে কি আছে, তো এইভাবে আপনারা গাইডলাইন পেয়ে যাবেন এখানে। প্রথমেই ঢুকে ডান দিকে আপনাদের যেটা চোখে পড়বে সবার আগে সেটা হচ্ছে শহীদ স্তম্ভ, যা কিনা এই কারাগারে শত শত শহীদের স্মৃতিচারণে তৈরি করা হয়েছে। এই শত শত শহীদদের নাম এখানে খোদাই করে লেখা রয়েছে। কারাগারে ফাঁসির মঞ্চে যারা আত্মাহুতি, যেমন হচ্ছে অনন্ত হরি মিত্র, প্রমোদ রঞ্জন চৌধুরী, দীনেশ গুপ্ত, রামকৃষ্ণ বিশ্বাস, দীনেশ মজুমদার, এবং কারাগারে মৃত্যুবরণ করেছে রাধাচরণ পাল, আশিধারী ঘোষ, অম্বিকাচরণ বসু, অরিন্দ্রলাল। শহীদ স্তম্ভ থেকে বেরিয়ে বাঁদিক গিয়ে রাস্তা ধরে আপনাদের বরাবর সোজা চলে যেতে হবে। ওই দিক থেকে সোজা এসেই যেটা আপনাদের প্রথম চোখে পড়বে সেটা হলো এখানে ফাঁসির মঞ্চ, নেতাজি কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ। তাদেরকে যেই কক্ষে রাখা হয়েছে সেই কক্ষগুলোকে আমরা আজকে পরিদর্শন করব। চলুন। এই হচ্ছে সেই নেতাজি কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ। এই রাস্তা দিয়ে সোজা গিয়ে পরপর সব কক্ষগুলো আপনারা দেখতে পাবেন। এগুলো হচ্ছে সেই সকল কক্ষ পরপর রয়েছে যেই কক্ষে তারা বন্দী ছিলেন। অন্যতম স্বাধীনতা সংগ্রামী পশ্চিমবঙ্গের ভূতপূর্ব মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাকক্ষেই রাখা হয়েছিল। এখান থেকে বেরিয়ে আপনারা এই সিঁড়ি বরাবর দোতলায় চলে যাবেন। এই সিঁড়ি দিয়ে উঠেই একদম দ্বিতীয় কক্ষে কিন্তু রাখা হয়েছিল আমাদের নেতাজিকে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত কিন্তু এই কক্ষেই রাখা হয়েছিল। নেতাজির ঠিক পাশের কক্ষেই কিন্তু ছিলেন দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। তাকেও 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 অবধি এই কারাকক্ষেই রাখা হয়। এই কুটিতেই নেতাজি যখন কারাগারে বন্দী ছিলেন
তখন কিন্তু তিনি এই কুঠিতে থেকেই নির্বাচনে দাঁড়িয়েছিলেন কলকাতা পৌরসভা এবং তিনি জয়লাভ করে তিনি কলকাতার মেয়রও ছিলেন। এখন চলে এসেছি সেই ফাঁসির মঞ্চে, যেখানে কিনা শত শত বিপ্লবী হাসি মুখে বন্দে মাতরম ধ্বনি দিয়ে তারা মৃত্যুবরণ করেছে। এখানে জোড়া ফাঁসি হয়েছে। যেই ছেলেটা কিনা পাঠা বলি দেখে ভয় পেত, সেই ছেলেটা পর্যন্ত এখানে হাসি মুখে বন্দে মাতরম ধ্বনিতে ফাঁসির মঞ্চে ঝুলে পড়েছিলেন। ছেলেটি আর কেউ না, দীনেশ গুপ্ত। এটা কিনা সেই জায়গাটি যেখানে কিনা ফাঁসি দেওয়ার পর ডেড বডিগুলোকে এই জায়গা দিয়ে ঠিক বের করা হতো। এমন সময় হয়েছে এখানে একসাথে জোড়া ফাঁসিও দেওয়া হয়েছে। হচ্ছে সেই পোস্টমর্টম ঘর যেখানে কিনা ডেড বডিগুলোকে নিয়ে এসে এখানে পোস্টমর্টম করা হতো। এখানে ডেড বডিগুলোকে শুয়ে তারা পোস্টমর্টম করা হতো। দেখলে এখনো গায়ে শিহরণ দেয়। সেই সকল কুঠুরি যাদের ফাঁসি দেওয়া হতো তাদের ঠিক আগের দিন রাত্রে এনে এইসব কুঠুরিতে রাখা হতো, কিন্তু তাদের শেষ ইচ্ছা জিজ্ঞেস করা হতো এবং যতটা সম্ভব হতো তাদের জেল রক্ষকরা তাদের শেষ ইচ্ছাটুকু পূরণ করার চেষ্টা করত। এটি হচ্ছে সেই কক্ষ যেখানে দীনেশ গুপ্তকে ঠিক ফাঁসির আগের দিন তাকে সেই রাত্রে এখানে এসে রাখা হয়েছে। এই হচ্ছে নেহরু সেল। এটি হলো সেই নেহরু সেল যেখানে জওহরলাল নেহরুকে দীর্ঘ প্রায় 3 মাসের মতো এখানে তিনি কারাগারে ছিলেন আর কি। এই হচ্ছে সেই নেহরু সেল। জওহরলাল নেহরু যখন এই কারাগারে ছিলেন তখন তার মেয়ে ইন্দিরা গান্ধী প্রায়শই এখানে আসতেন, 15 দিন অন্তর অন্তর তিনি আসতেন এবং এখানে প্রায় দীর্ঘমেয়াদী 20 মিনিট ধরে তার সাথে কথোপকথন করতেন, কিন্তু আজও আমরা এখানে দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ার কিন্তু একদম আলিপুর জেলের সেন্টারে বানানো আছে, কারণ তখন তো আর সিসিটিভি ছিল না, তাই এখানেই রেখে তারা সমস্ত জায়গার নজরদারি যেন খুব সহজে করতে পারে, সেই জন্য এই ওয়াচ টাওয়ারটিকে একদম আলিপুর জেলের সেন্টারে বানানো হয়েছে। টাওয়ারের পাশাপাশি রয়েছে এই বটবৃক্ষ, যা কিনা অনেক কিছু এই ওয়াচ টাওয়ারের মতোই অনেক ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে। এই কক্ষ কিন্তু এখনও সেই আগের আদলেই রয়ে গেছে, কারণ এখানে তারা এইটাই বোঝাতে চেয়েছে যে এটা কেমন ছিল আগে, কিরকম। এই কারাগারে কিন্তু কোনো রকম কাজ হয়নি, কারণ কি এটা তারা আগের ঐতিহাসিকভাবেই রাখতে চেয়েছে। তখনকার সেই সময় জেলের ভিতরে যে জীবনশৈলী এগুলো তুলে ধরা হয়েছে এখানে। কিভাবে সেই সময় তাদের উপর অত্যাচার করা হতো সেসব সব কিছু এখানে তুলে ধরা হয়েছে। অনেক কয়েদি একসাথে তারা থাকতেন এখানেই, পাশাপাশি ছিল তাদের বেডগুলো, এরকম ছিল তাদের পাশাপাশি বেড, পরপর তারা থাকতেন, তারা একসাথে সময় কাটানোর জন্য নিজেদের মধ্যে গল্পও করতেন। এখানের মধ্যেই তাদের জন্য স্নানের জায়গা করে দেওয়া হয়েছিল, এটুকুর মধ্যেই তারা স্নান করতেন, চৌবাচ্চা একটা অন্যরকম করে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে নজরুল কক্ষ বা নজরুল সেল, যেখানে কিনা কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছে। এই হচ্ছে সেই নজরুল সেল বা নজরুল কক্ষ যেখানে কিনা কাজী নজরুল ইসলামকে রাখা হয়েছিল। তিনি এখানে থেকে অনেক লেখালেখি করেছেন। এই সেই কাজী নজরুল ইসলামের কক্ষ। তার লেখা কিছু বইয়ের নিদর্শন। এই হচ্ছে পুলিশ মিউজিয়াম। তখনকার সময়কার পুলিশরা যে সমস্ত হাতল হাতিয়ার যা যা ব্যবহার করত সব এই মিউজিয়ামের মধ্যেই দেখানো আছে। এই হচ্ছে পুলিশের ব্যবহৃত বুলেটস, বোমস, গানস, তখনকার দিনের ঢাল, ছুরি। টাওয়ার থেকে বাঁদিকে বাঁ হাতে পড়বে তাৎকাল ওয়েভিং রুম। আমরা এখন ওয়েভিং রুমের দিকে এগিয়ে চলেছি, যেখানে কিনা সবাইকে কয়েদিদের রেখে দেওয়া হতো, তাদের দিয়ে তাঁত বোনানো হতো আর কি। হচ্ছে সেই তাঁত বোনানোর প্রক্রিয়া। এখানে তাদেরকে এনে তাঁত বোনানো হতো এবং
তাদের উপর অকথ্যভাবে অত্যাচার করা হতো। এখানে আপনারা কফি হাউসও পেয়ে যাবেন, সুন্দর একটা কফি হাউস আছে এখানে। এখানে আপনারা চাইলে লাঞ্চও করতে পারেন, স্ন্যাক্সও পাওয়া যায়, সব কিছুই এখানে ব্যবস্থা আছে। প্রায় বেলা 3টে, আমাদের ঘুরতে ঘুরতে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তো আমরা এখানে চট করে বসে একটু স্ন্যাক্স কিছু খেয়ে নেবো। মেনু চলে এসছে আমাদের কাছে, কী কী এখানে আছে তো সেখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তো এখানে হচ্ছে আপনাকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই আর কি কফি হাউসটা। তো আমরা এখন দুটো মিক্স হাক্কা নুডলস নিয়ে নিয়েছি, যেটার প্রাইস কিনা একটু হাই, রিজনেবল প্রাইসের থেকে 250 টাকা। তো এখানে দুটো আমাদের চাউমিন চলে এসছে, এটা হচ্ছে হাক্কা নুডলস আর এটা হচ্ছে চিলি গার্লিক, হাক্কা চিলি গার্লিক যদি। তো আমরা এইমাত্র কফি হাউস থেকে লাঞ্চ করে বেরোলাম, তো এখন আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো বন্ধুরা, আজকে আলিপুর জেলের যাত্রা আমরা এখানেই আপাতত শেষ করছি। তোমরা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, SNG ব্লগে। দেখা হচ্ছে কোনো নতুন পর্বের নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য টাটা।